হ্যালো ক্রিকেটস ওয়েলকাম করছি স্পোর্টস রিগার্ডিং প্ল্যাটফর্ম অফ দ্য পিচ থেকে। কথা হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে টেস্ট ম্যাচটি নিয়ে, যে ম্যাচটি সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবং যেই ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তটা মারাত্মক ধরনের ভুল ছিল এবং যেখানে বাংলাদেশ 191 রানে বুকড হয়েছে। এই ম্যাচটাতে বেশ কিছু ভুল ছিল। প্রথম ভুলটা, টসে জিতে এই ধরনের ওভারকাস্ট সিচুয়েশনে আগে ব্যাটিং করতে যাওয়া, যেখানে ব্লেসিংস মোজারাবানির মতো একজন হাই টল ফিগারের একজন বলার রয়েছে যিনি এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে পারেন এই ধরনের উইকেটে। কারণ গ্রীষ্মকালে খেলা চলছে এই মুহূর্তে এবং বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ওভারকাস্ট সিচুয়েশনে সিমাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, এক্সট্রা সুযোগ সুবিধা পাবে। সেই সুযোগ সুবিধাটাই কিন্তু ব্লেসিংস মোজারাবানি, এনগ্রাভা এবং ভিক্টর নাইচু তারা পুরোপুরিভাবে নিয়েছেন এবং ম্যাচের শুরু থেকে দেখা গেছে যে তারা যখন বোলিং করছেন এক্সট্রা সুইং বা এক্সট্রা অ্যাডভান্টেজ তারা আদায় করে নিতে পারছেন। যেখানে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় তারা যখন উইকেটে এসেছেন এই সিম এবং সুইংয়ের সাথে তারা কিন্তু ঠিক করে মানিয়ে নিতে পারছিলেন না এবং শেষ পর্যন্ত ওই যেই ধরনের কোলাপসটা এক্সপেক্ট করা হচ্ছিল সেই ধরনের কোলাপসটাই কিন্তু হয়েছে। যদিও স্লো অ্যান্ড স্টেডি শুরুটা মোটামুটি হয়েছিল, যেখানে 31 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে এবং ইমিডিয়েটলি 32 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন, 98 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন। এই মাঝখানে 32 থেকে 98 এই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে মোটামুটি রয়েছে একটু কনসিস্টেন্ট মনে হলেও পরবর্তীতে ধারাবাহিকভাবে তাদের যে উইকেটের পতনটা ঘটেছে সেটা কিন্তু বাংলাদেশকে শেষ পর্যন্ত একটা ব্যাকফুটের সিচুয়েশনে ফেলে দিয়েছে। বিষয় হচ্ছে টসের যে ব্যাপারটা, অবশ্যই আপনাকে উইকেটটা বুঝতে হবে। আপনি টেস্ট ম্যাচ জেতার জন্য আলাদা এক্সপার্টিস বা আলাদা দক্ষতার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে উইকেটটা বোঝা। আপনার ঘরের মাঠ, আপনি উইকেটটা কেন বুঝবেন না? এই ধরনের ওভারকাস্ট সিচুয়েশন আপনি কেন বুঝবেন না? যেখানে আপনার নাহিদ রানা, মাহমুদুল হাসানের মতো বোলাররা রয়েছে, এখানে আপনাকে ওই সুযোগটা আপনি কেন নেবেন না? আপনি তখনই টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা নেবেন যখন উইকেটটা একেবারে পাটা উইকেট থাকবে, যে উইকেটে ব্যাটসম্যানরা শুরু থেকেই রান পাবে বা প্রচুর রান প্রসব হবে, যেখানে প্রথমে ব্যাটিং করা দলটা 400+ একটা রান করবে, পরে উইকেটটা একটু ক্র্যাকই থাকবে, সেখানে স্পিনার্সরা এসে উইকেট তুলে নিতে পারবে। কিন্তু এই উইকেটটা কিন্তু ছিল একদম পুরো ওভারকাস্ট সিচুয়েশনে একটা উইকেট। এই উইকেটে শেষ পর্যন্ত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, অবশ্যই এটা তার একার সিদ্ধান্ত না, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, কিন্তু এই ধরনের সিচুয়েশনে এসে কিভাবে এই ধরনের সিদ্ধান্তটা হলো এটাই এখন আসলে চিন্তার বিষয়। মানে কিভাবে তারা এই ওভারকাস্ট সিচুয়েশনে এসে টসে জিতে আগে ব্যাটিং করতে গেলেন, যেখানে জিম্বাবুয়ের টিমে 3টা সিমার্স রয়েছে। অবশ্যই তারা এই সিমার্স দিয়ে এই অ্যাটাকটা করবে এবং সেই অ্যাটাকটাই কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত সামাল দিতে পারে নাই। তো এখন বিষয় হচ্ছে, আপনি যদি টসে না জিততেন, অপোনেন্ট যদি টসে জিতে আপনাকে ব্যাটিং করতে পাঠাতো, তাহলে কি আপনি ব্যাটিং করতেন না? অবশ্যই আপনাকে ব্যাটিং করতে হতো এবং ওই ধরনের সামর্থ্য বা ওই ধরনের অ্যাবিলিটি আপনার ব্যাটসম্যানদের থাকতে হবে। যেখানে কয়েকটা ইনিংস ছিল আরও বড় হতে পারত, যেখানে নাজমুল হোসেন শান্ত 40 রান করে তিনি যেভাবে উইকেটটা গিফট করে আসলেন, ব্লেসিংস মোজারাবানি আউটসাইড অফ স্টাম্প বলটা, যে বলটা একটা বলই তার সামন দিয়ে যাচ্ছিল, সে কি একটা ফ্ল্যাশি স্ল্যাশ করতে গেলেন, যেটা পয়েন্টের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু আমাদের কোনো রানের তারা নেই, আমাদের সার্ভাইভাল দরকার, এই মুহূর্তে উইকেটে টিকে থাকা দরকার। ওই টাইমে পয়েন্টে তিনি ধরা পড়লেন এবং শেষ পর্যন্ত পরে মুশফিকুর রহিম, তিনি দীর্ঘদিন যাবৎ রান খরায় ভুগছেন, তিনি উইকেটে আসলেন এবং সেও যে সার্ভাইভ করতে পারলো সেটাও কিন্তু না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি মুশফিক ফ্লপ করেছে, পরবর্তীতে ওডিআই থেকে রিটায়ারমেন্টে চলে গেছে। আমার যে ক্রিকেটিং সেন্স বা ক্রিকেটিং নলেজ থেকে এই ধরনের গার্ডস অবশ্যই আমাদের থাকা উচিত না, তারপরও বলতে হয় যেহেতু ক্রিকেটের অনুরাগী বা অনুসারী আমরা, বা ক্রিকেটটাকে আমরা ফলো করি বা ক্রিকেট নিয়ে ওইভাবে কথা বলতে চাই, সুতরাং মুশফিককে নিয়ে কথা বলতেই হয়। যদিও তিনি আমাদের জন্য লেজেন্ড প্লেয়ার, তিনি 95টা টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে 11টা শতক তার রয়েছে, 3টা ডাবল সেঞ্চুরি তার রয়েছে। তার মানে ম্যাক্সিমাম ডাবল সেঞ্চুরিটা কিন্তু মুশফিকুর রহিমের কাছ থেকে, এবং 27টা হাফ সেঞ্চুরি তিনি বাংলাদেশের পরে খেলেছেন। তো বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান তার 6000+ রান তিনি করেছেন, 37 তার এভারেজ। তো এই ধরনের প্লেয়ারকে নিয়ে কথা বলতে গেলে একটু গার্ডসের দরকার, কিন্তু সব কিছুরই একটা টার্মিনেশন আছে, সব কিছুরই একটা পরিসমাপ্তি আছে। আমার মনে হয় মুশফিকুর রহিমকে এই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত, তার সব ধরনের ক্রিকেট থেকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরে যাওয়া উচিত। কারণ তার সাথে যেই ধরনের ইয়াং ক্রিকেটাররা বেড়ে উঠছে, তাদেরও কিন্তু একটা টাইমে এখন রিটায়ারমেন্টের বয়স চলে আসছে, যেখানে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে গিয়ে কোপ আপ করবে বা
ওই জায়গাটাতে সেটেল করে নেবে, সেটা কিন্তু শুধু এই যে মুশফিকুর রহিম তিনি যে দল তার স্পেসটা ছাড়ছেন না, তার আমরা জাকের আলীকে দেখেছি তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন, লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দেখেছি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি জাকের আলী খুব ভালো ব্যাটিং করেছেন এবং আজকেও ভালো ব্যাটিং করেছেন। লাস্টে শেষের দিকে এসে তার কিন্তু ওই ধরনের পার্টনার বা সঙ্গী ছিল না, যে কারণে শেষ পর্যন্ত তিনি ইনিংসটাকে আর টেনে নিতে পারেন নাই। 191 রানের মাথায় বুকড হয় এবং জাকের আলীর উইকেটটা জাকের আলী অনেকটা গিফট করেই আসতে হয়েছে, কারণ শেষে টেলেন্ডারকে নিয়ে আপনার ব্যাটিং করতে একটু চাপ আছে, কারণ তাকে যতটুকু আলগে রাখা যায়, তাকে যত বেশি আলগে রেখে স্ট্রাইকটা রোটেট করা যায়, সেক্ষেত্রে আপনাকে চান্স নিতে হবে এবং জাকের আলী পর্যায়ক্রমে সে চান্স নিতে গিয়েছে এবং চান্স নিতে গিয়েই কিন্তু শেষ পর্যন্ত উইকেটটা দিতে হয়েছে। এবং প্রত্যেকটা ম্যাচেই জাকের আলীকে এই ধরনের সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে, এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয়েছে। জাকের আলীকে আরেকটু উপরে যদি প্রমোট করা যেত, সেখানে মুশফিকুর রহিমের জায়গায় যদি জাকের আলীকে প্রমোট করা যেত, মেহেদী হাসান মিরাজ আরেকটু উপরে এসে খেলতেন এবং পরের যে পার্টটা আছে তাইজুলের জায়গায় ওইখানে যদি আমাদের আরেকটা স্পিনিং অলরাউন্ডার বা সিমিং অলরাউন্ডারকে যদি অ্যাড করা যেত, তাহলে আমাদের ব্যাটিং লাইন আপটা এবং বোলিং লাইন আপটা কিন্তু একটু বড় হতে পারতো। হোক একটু ইনএক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তারপরে যদি আসে তাহলে সেক্ষেত্রে কী হবে যে একটা টাইমে দলের সাথে থাকতে থাকতে অ্যাকাস্টমড হয়ে যাবে এনভায়রনমেন্টের সাথে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের যে পঞ্চপাণ্ডবের একটা ইতিহাস বা লেজেন্ডারি আছে, ওই ধরনের একটা পঞ্চপাণ্ডব কিন্তু বাংলাদেশে তৈরি হবে। আর প্লেয়াররা যদি ওই ধরনের সুযোগ বা চান্সেস তৈরি করতে না পারে বা নিজেদের অবস্থানটা যদি দলের ভিতরে ওইভাবে না থাকে, একটা দল ওইভাবে টেস্ট দল হিসেবে গড়ে উঠবে। আরেকটা বিষয়, মমিনুল হক সৌরভ তিনি বাংলাদেশের একমাত্র টেস্ট ব্যাটসম্যান, তার সারা বছরে কোনো খোঁজ খবর নাই, তার খোঁজ খবরটা তখনই নেওয়া হয় যখন টেস্ট সিরিজ আসে। তিনি কিন্তু রাগে অভিমানে একজন সাংবাদিককে বলেই ফেলছেন যে এখন টেস্ট ম্যাচ সামনে, এই কারণে আপনি আমার ইন্টারভিউ নিতে এসেছেন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো মমিনুল হক সৌরভের যে বিষয়টা সে অলরেডি বিশ্বাস করে ফেলেছে, সে বাংলাদেশের টেস্ট ক্যাম্পেইনার, সে বাংলাদেশের টেস্টের জন্যই খেলবে এবং সে যেই কাজটা করে তার ইনিংসটা দাঁড়ায় 36, 37, 50। এরপরে মমিনুল হক সৌরভের মধ্যে একটা লিথাল ব্যাপার স্যাপার আসে, কিছু র্যাশ শট তিনি খেলেন, আজকেও একটা র্যাশ খেলেছেন এবং শর্ট মিড উইকেটে তিনি ধরা পড়েছেন এবং তিনি ওই ক্রুশাল মোমেন্টে যেই জায়গাটাতে তার উইকেটে থাকা খুব বেশি দরকার ছিল, সেই জায়গাটা তিনি উইকেটটা দিয়ে চলে এসেছেন। তিনি রান করেছেন, 50+ রান করেছেন। এই রানটা বাংলাদেশের ওই যে 191 রানের মধ্যে সবচেয়ে বেশি রান, কিন্তু এই রানটা তো আরও অনেক বেশি হতে পারে, আরও অনেক বড় রান হতে পারে। মমিনুল বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি মারা প্লেয়ার, তিনি 13টা সেঞ্চুরি করেছেন বাংলাদেশের হয়ে। সো তাকে উইকেটে আরও বেশি থাকতে হবে। এবং শান্তর কথা কি বলবো, শান্ত প্রত্যেকটা ম্যাচেই আমরা ধরে নিই যে শান্ত টপ অর্ডারে তিনি ওইখানে ফ্লপ করবেন। শান্ত আজকে ফ্লপ করেন নাই ঠিক, কিন্তু 40টা রান করেছেন তিনি। কিন্তু যে বিষয়টা দাঁড়াইছে, শান্ত তো ব্যাটসম্যান, সে তো ডোমেস্টিক লিগে ভালো করছে, এখানে সেখানে ভালো করছে, সব জায়গায় ভালো করছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার স্কোরটা বড় হচ্ছে না কেন, তার রানটা বড় হচ্ছে না কেন, তার একটা ক্যাপ্টেন্স নক কেন দেখছি না আমরা? সে ব্লেসিংস মোজারাবানিকে যেইভাবে খেললেন, এইটা সম্পূর্ণ এর রেসপন্সিবিলিটি বলতে যা বোঝায় সেটা পুরোপুরিভাবে প্রকাশিত হয়েছে নাজমুল হোসেন শান্তর এই ধরনের শটস থেকে। এবং 191 রানে বুকড হওয়ার পর জিম্বাবুয়ের যে প্ল্যানটা, যে বাংলাদেশকে 191 রানে তারা বুক করে ফেলতে পেরেছে, তার মানে 191টা যদি কোনোভাবে তারা যদি ওভারকাম করতে পারে, 191টা যদি রিকভারি করে তারা যদি কিছু লিড দিতে পারে, তারা কিছু লিড দেবে না, তারা ওইভাবেই চেজ করে খেলছে এবং দুর্দান্ত ব্যাটিং করছে তারা। 67 রান কিন্তু ইতিমধ্যে তুলে ফেলেছে, কোনো উইকেটের পতন কিন্তু ঘটে নাই এবং যেখানে রান তোলার গড়টা হচ্ছে 4.73, এটা কিন্তু ওডিআইতে এই ধরনের রান তোলার যে ব্যাপার স্যাপারটা আছে সেটাই কিন্তু হচ্ছে। এবং তারা চেজ করছে নাহিদ রানাকে, রাহিদ রানার ইকোনমিটা কিন্তু 5-এর উপরে এই টেস্ট ম্যাচটাতে, এবং নাহিদ রানা কিছু ভালো বল প্রডিউস করেছে, কিন্তু ব্যাটসম্যানরা ওই ধরনের চান্সেস তারা দেয় নাই এবং তারা একটু চড়াও হয়ে খেলার চেষ্টা করেছে। এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে, কারণ হচ্ছে তারা যদি একটু রোয়েশ হয়ে খেলতে চায়, একটু অন্যরকমভাবে কশন এবং অ্যাগ্রেশনের মধ্যে দিয়ে খেলতে চায়, তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়া লাগতে পারে। কারণ বাংলাদেশের স্টক অফ সিমার্স গুড এনাফ বাংলাদেশের ফরে, এবং তাইজুল ইসলাম আছে লেফট আর্ম অর্থোডক্স স্পিন বোলার এবং জিম্বাবুয়েন লেফট আর্ম অর্থোডক্স স্পিন বোলার ওয়েলিংটন মাসাকাত, যাকে আমরা দেখেছি দুর্দান্ত বোলিং করেছেন, 3টা উইকেট তিনি নিয়েছেন এবং জিম্বাবুয়েন স্পিন ডিপার্টমেন্টকে তিনি কিন্তু লিড করেছেন। সুতরাং এখানে সিমারদের পাশাপাশি স্পিনারদের জন্য একটা চান্স আছে, সেটাও কিন্তু জিম্বাবুয়েন ব্যাটসম্যানরা জানে
এবং ওই চিন্তা ভাবনা থেকে বা ওই কনসার্ন থেকেই কিন্তু তারা ব্যাটটা চালিয়েছেন এবং 67টা গুরুত্বপূর্ণ রান তারা সংগ্রহ করেছেন এবং 124+ রান মনে হয় তাদেরকে করতে হবে লিডটা পাওয়ার জন্য, এবং সেটা তারা করে ফেলবে। যেই ধরনের ব্যাটিং বা যেই ধরনের টাচে তারা রয়েছে বা যেই ধরনের ছান্দসিক শটস তারা খেলছে, এইভাবে যদি তাদের মনোবলটা যদি ওই রকমভাবে ধরে রাখতে পারে, ধরে রাখবে তারা, কারণ তাদের ইন্টেনশনটা ওই রকম, ইন্টেনশন পুরোপুরি পরিষ্কার। কারণ তারা লিডটা নেবে, লিডটা নেওয়ার পর বাংলাদেশকে থার্ড ইনিংসে গিয়ে বাংলাদেশকে একটু ভোগাবে এবং মানে শর্টার একটা লিডের মধ্যে বাংলাদেশকে আটকে রাখবে এবং ওইখান থেকে জিম্বাবুয়ে ম্যাচটা বের করে নিয়ে আসবে। এবং বাংলাদেশকে এই ম্যাচে কামব্যাক করতে হলে আগামীকালকে অবশ্যই আর্লি ইন দ্য মর্নিং ফার্স্ট সেশনের মধ্যে জিম্বাবুয়ের এখনও কোনো উইকেট নাই, 7টা উইকেট ফেলতে হবে অন্ততপক্ষে, কারণ জিম্বাবুয়ে ওই ধরনের ক্রিকেটটাই খেলবে এবং এই চান্সটা কিন্তু বাংলাদেশের বোলারদেরকে নিতে হবে। এবং বাংলাদেশকে যদি জিম্বাবুয়েকে যদি ওই ফার্স্ট সেশনের মধ্যে মোটামুটি তাদের টেলেন্ডার বের করতে না পারে, বাংলাদেশের কপালে এই টেস্টে যথেষ্ট ভোগান্তি আছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা আমাকে ফলো দিবেন, লাইক দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর